মিনতি দেবী এবং লক্ষণবাবুর 3 মেয়ে রিয়া, দিয়া এবং স্বপ্না। দিয়া এবং স্বপ্না এখন অনেক ছোট, স্কুলে পড়ে, কিন্তু রিয়া কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। বাড়িতে সবসময় নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। যখনই বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যায় তখনই বাবার পকেট থেকে মোটা টাকা নিয়ে যায়। প্রথম প্রথম বাবা মা তাকে কোনো কিছু বাধা দিতেন না, তবে যতদিন এগোতে থাকে মেয়ের বায়নার ধরন দেখে তারাও ধীরে ধীরে বিরক্ত হয়ে ওঠে। মা, পরশুদিন আমার জন্মদিন। আগের বারে তো আমাকে একটা আংটি দিয়ে চুপ করিয়ে দিয়েছিলে, কিন্তু এবছর আমার আইফোন চাই। আমি কিছু জানি না। শুধু শুধু মাথা খারাপ করিস না তো। সামনে তোর 2 বোনের হাই স্কুলে অ্যাডমিশন আছে, ওদের পেছনে অনেক খরচ। এই মুহূর্তে আমি তোকে কিছু দিতে পারবো না। এটা কি ধরনের কথা হলো মা? ওদের জন্মদিনে তুমি ওদেরকে কত কি গিফট করো, আর আমার বেলায় ওদের স্কুলের অ্যাডমিশনের বাহানা দিচ্ছ। ওদের স্কুলে অ্যাডমিশন হবে বলে আমার গিফট বাদ? দেখ রিয়া, তুই ওদের মতো বাচ্চা নয়, অনেক বড় হয়ে গেছিস। এবার একটু বুঝতে শেখ মা। তোর বাবা কোটিপতি নয়, সে যা রোজগার করে সবটাই তোদের পেছনে খরচ করে। তোকে এত ভালো কলেজে অ্যাডমিশন করিয়েছে, পড়াশোনায় এত খরচ, সে মুখ বুজে দিচ্ছে। তারপরেও তুই যদি এরকম উল্টোপাল্টা জেদ করিস তাহলে কোথা থেকে করবে বলতো? আমাদের তো আর টাকার খনি বসানো নেই, আর তুই আমার একমাত্র সন্তানও না। আমার 3 মেয়ে, 3 জনের ভবিষ্যতের কথা আমাকে ভাবতে হবে, বুঝলি? মা, তুমি না দিনের পর দিন অসহ্য হয়ে যাচ্ছ। আমি কিছু বললেই তুমি আমাকে সেই পুরানো একই ডায়লগ দেওয়া শুরু করো। এই সব কিছু আমার জন্য শুধু, তাই তো? একটা কিছু বলতে গেলে সঙ্গে সঙ্গে হাজার রকমের বাহানা। আমাকে যদি কলেজে ভর্তি করার সামর্থ্য ছিল না, তাহলে করতে গেলে কেন? এখন অত দামি কলেজে ভর্তি করেছো যখন, স্ট্যাটাসটা মেনটেন করতেই হবে, তাই না? কলেজে ভর্তি করেছি কারণ আমরা চেয়েছি তুই জীবনে প্রতিষ্ঠিত হ, এছাড়া আর কিছুই না। তোকে এর জন্য ভর্তি করিনি যে তুই আইফোন কিনে নিয়ে বড়লোক বন্ধুদের সঙ্গে গিয়ে শো অফ করবি। আমাদের এত সামর্থ্য নেই যে তোকে অত শো অফ করানোর জন্য 1 লাখ টাকা খরচ করব। আর হ্যাঁ, এতই যদি শখ আহ্লাদ পূরণ করার ইচ্ছে থাকে, বন্ধুদের কাছে স্ট্যাটাস মেনটেন করার শখ থাকে, তাহলে একটা চাকরি বাকরি কর না। যখন রোজগার করবি তখন নিজের টাকায় ওগুলো পূরণ করবি। রিয়া এরকমই ছিল। দুদিন ছাড়াই সে তার বাবা মার কাছে কিছু না কিছু জিনিসের বায়না নিয়ে আসতো এবং সেটা নিয়ে সারাদিন বাড়িতে অশান্তি লাগিয়ে রাখতো। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। রিয়া একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যায়। চাকরি পাওয়ার পর সে তার সমস্ত স্যালারির টাকা নিয়ে শুধু নিজের মাসের খরচ চালাতে থাকে। বাড়িতে কখনোই একটা চকলেট পর্যন্ত আনে না। এমনই একদিন রিয়ার ছোট বোন স্বপ্না তাকে বলে, দিদি শোনো না, আমাদের স্কুল থেকে সবাইকে গোয়া বেড়াতে নিয়ে যাচ্ছে। আমি বাবাকে বলেছিলাম, কিন্তু বাবা এখন এত খরচ দিতে পারবে না। তুমি প্লিজ আমার টাকাটা দিয়ে দাও না, মাত্র 12,000 টাকা। প্লিজ দিদি, দিয়ে দাও না। এই, তোর মাথা ঠিক আছে তো? তোর স্কুল থেকে বেড়াতে নিয়ে যাবে, তুই আমার কাছ থেকে টাকা চাইছিস? আমি কি তোকে টাকা দেওয়ার জন্য টাকা রোজগার করি? আমার কাছে 1 টাকাও নেই। যা যা গিয়ে তোর মাকে বল। এমন সময় মিনতি দেবী সেখানে এসে বলেন, রিয়া, আমরা এতদিন কেউ তোর কাছে কিচ্ছু চাইনি। 1 বছর হয়ে গেল তুই রোজগার করছিস, তোর মাইনেও অনেক বেশি, নিশ্চয়ই অনেক টাকা সেভিং করেছিস। ছোট বোনেদের জন্য যদি কিছু টাকা দিয়ে দিস কি এমন হবে রে? এই মাসে তোর বাবার খরচ একটু বেশি হয়ে গেছে। তোর পিসির মেয়ের বিয়েতে আমাদের অনেক টাকা দিতে হয়েছে, না হলে তোর বাবাকে কিছুই বলতে হতো না। দেখো মা, আমার কাছে না কোনো টাকা পয়সা নেই। আমি যখন স্কুল কলেজে পড়তাম না, তখন আমারও অনেক আবদার ছিল, যেটা তোমরা পূরণ করোনি। তাহলে এখন এদেরকে বারণ করে দাও, ব্যাস, সিম্পল। সবকিছুতেই ওদের সবকিছু দিতে হবে, তা কোথাও কি লেখা আছে নাকি? এভাবেই নানান রকম ভাবে কথা বলে এবং তার বোনকে টাকা দেওয়ার কথাই না করে দেয়। প্রায় 2 বছর পর রিয়ার অফিসে বিবেক নামে একজন সিনিয়র অফিস জয়েন করে। রিয়া ভালো করে খোঁজ খবর নিয়ে দেখে বিবেকের বেতন প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। আরে বাহ, এই ছেলেটার বেতন তো 2 লাখ টাকা। এর বাড়িতে বাবা মা ভাই বোন কেউ নেই, সব টাকাটাই ওর একার। এখন যদি আমার সঙ্গে এর বিয়ে হয়ে যায়, তাহলে আমাদের টোটাল স্যালারি গিয়ে দাঁড়াবে ওই 2.5 লাখ টাকার মতো। 2.5 লাখ টাকায় আমি আমার সমস্ত রকমের সকাল্লাদ খুব ভালোভাবেই মেটাতে পারবো। অফিসে আরো সুন্দরী সুন্দরী মেয়ে আছে, নিকিতা, প্রিয়া। এখন যদি ওরা একে প্রপোজ করে দেয়, তাহলে আমার স্বপ্নই রয়ে যাবে। তার আগে আমাকেই কিছু একটা করতে হবে। এসব বিভিন্ন রকমের কথা চিন্তা ভাবনা করে রিয়া বিবেককে বিয়ে করার প্ল্যান করে এবং সেই দিন থেকেই নিকিতা বিবেকের সঙ্গে একটু একটু করে কথা বলা শুরু করে। প্রায় 15 দিনের মাথায় নিকিতা বিবেককে প্রপোজ করে ফেলে। রিয়া দেখতে শুনতে সুন্দরী ছিল এবং স্মার্টও ছিল, তাই বিবেক তার প্রস্তাবে রাজি হয়ে যায় এবং দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের পরে রিয়া আকাশে ওড়া শুরু করে। তার মনে হচ্ছিল সে যেন একটি সিন্ধুক হাতে পেয়েছে।
বিবেক শোনো না, বলছি চলো না আমরা একটি নতুন কার কিনবো। এই রোজ রোজ বাসে ট্রেনে করে অফিস যেতে না আমার একদম ভালো লাগে না। বিবেক রিয়াকে বোঝায় যে তার একটি কার আছে এবং এই কারে করে তারা দুজনে অফিস চলে যাবে। কিন্তু রিয়া বিবেকের কথা শুনতে রাজি না, সে কার কিনেই ছাড়বে। তবে নর্মাল কোনো কার হলেও তার চলবে না, তার চাই ব্র্যান্ডেড 30 লক্ষ টাকার কার। বিবেক প্লিজ, তুমি এরকম মিডিল ক্লাস মানুষদের মতো কথা বলো না। বিয়ের পর তোমার ওয়াইফ একটা গিফট চাইছে আর তুমি এরকম বাহানা দিচ্ছ। তোমার মাসের ইনকাম হচ্ছে 2 লক্ষ টাকা, এত বছর ধরে চাকরি করছো, তোমার ব্যাংকে তো কোটি কোটি টাকা জমে আছে, আর তুমি মাত্র 30 লাখ টাকা খরচ করতে রাজি হচ্ছ না। তুমি এরকম হার কিপটে আমি কখনোই জানতাম না। আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে বিয়ে করে আমি অনেক সুখে থাকবো, কিন্তু এখন তো দেখছি বিয়ের প্রথম উপহার চাইতেই আমাকে এত কষ্ট পেতে হচ্ছে। বিবেক তাকে বোঝাতে গেলেও রিয়া বিবেকের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। বিয়ের দ্বিতীয় সপ্তাহতেই এরকম ঝামেলা কার পছন্দ হয়, তাই বিবেক বাধ্য হয়ে রিয়াকে দামি কার কিনে দেয়। তবে এখানেই রিয়ার আবদার শেষ হয় না। 2 দিন পরে রিয়া বিবেককে হানিমুনে যাওয়ার কথা বলে। বিবেক দেখো না, আমাদের বিয়ের এটা হচ্ছে 3য় সপ্তাহ আর আমরা এখনো হানিমুনেই গেলাম না। আমার সব ফ্রেন্ডরা তো এবার আমাকে রাগাতে শুরু করেছে। প্লিজ চলো না আমরা একটু ফরেন ট্রিপ করে আসি। আমার তো নিউজিল্যান্ড যাওয়ার খুব ইচ্ছে, চলো না 1 মাস নিউজিল্যান্ড থেকে ঘুরে আসি। বিবেক চিন্তা ভাবনা করে সবে রিয়া তার সঙ্গে কথা বলা শুরু করেছে। এখন যদি সে আবার ট্রিপের জন্য বারণ করে দেয় তাহলে হয়তো রিয়া আবার অশান্তি শুরু করবে। তাই সে মুখ বুঝে রিয়ার কথা মেনে নেয় এবং তাকে নিয়ে বিদেশে ঘুরতে যায়। বেরিয়ে এসে পরের সপ্তাহে রিয়া বিবেককে বলে, আচ্ছা বিবেক, তুমি শুধু ঘর মোছা এবং কাপড় কাচার লোক রেখেছো, বাকি কাজগুলো তো আমাকেই করতে হয়। সারাদিন অফিস করে এসে কার এত সবকিছু করতে ভালো লাগে বলো তো? তুমি এত টাকা মাইনে পাচ্ছ অথচ সেই গ্রামের মানসিকতা নিয়ে রয়েছো। বাড়ির বউকে কাজ না করালে তোমার মনে শান্তি নেই বলো? দেখো, আমি বিয়ের পর রান্না বান্না করবো, ঘর সামলাবো, এইসব কখনোই কিন্তু চিন্তা ভাবনা করিনি। এখন আমাকে কিন্তু এইসব করতে হচ্ছে। বাপের বাড়িতে আমি কোনোদিনও 1 গ্লাস জল ঢেলে খাইনি, আর আজকে তোমার জন্য এত টায়ার্ড হওয়ার পরও রান্না করতে হচ্ছে। দেখো, এভাবেই নানান রকম কথাবার্তা বলে রিয়া বিবেককে রাজি করিয়ে নেয় যে বাড়িতে যেন একটা রাঁধুনি এবং ঘরদোর পরিষ্কার করার জন্য আরেকটি কাজের মেয়ে রাখা হবে। বিবেক আরো 20,000 টাকা খরচ করে বাড়িতে আরো 2টো কাজের মেয়ে রাখে। বিবেক শোনো না, আগামী মাসে আমাদের বিয়ে 6 মাস পূর্ণ হবে। তুমি আমাকে ডায়মন্ড সেট গিফট করবে তো? আমি আমার সব ফ্রেন্ডদেরকে বলে দিয়েছি যে তুমি আমাকে ডায়মন্ড নেকলেস গিফট করছো। এখন তুমি যদি না বলো তাহলে কিন্তু ওদের সামনে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। এভাবেই রিয়া একটার পর একটা দামি দামি জিনিসের বায়না করত এবং তার জন্য ঝগড়া অশান্তি করে সেটি আদায় করেই ছাড়তো। এদিকে দিনের পর দিন বিবেকের ব্যাংক ব্যালেন্স কমতে থাকে এবং একটা সময় এমন আসে যে বিবেকের কাছে সেরকম কিছু সেভিংস থাকে না। কিছুদিন পর রিয়া প্রেগনেন্ট হয় এবং বিবেককে বলে, বিবেক, আমি সারাদিন অফিসের কাজ করে খুব টায়ার্ড হয়ে যাই, আর এই সময় এরকম প্রেশারওয়ালা কাজ আমার করা উচিত না। তাই ভাবছি আমি এই কাজটা ছেড়ে দেব। ডেলিভারি হবার পর একটা অন্য অফিসে জয়েন করব। রিয়ার কাজ ছাড়ার ডিসিশনে বিবেক একটুও খুশি হয় না, কারণ বাড়ির খরচ এত বেশি বেড়ে গিয়েছিল যে সে একা সামলাতে পারছিল না। সে রিয়াকে বোঝানোর চেষ্টা করে যে রিয়া যেন অন্তত কয়েক মাস চাকরি করে এবং তারপর মেটারনিটি লিভে সে এমনিতেই ছুটি পেয়ে যাবে। কিন্তু রিয়া কারোর কথা শোনার পাত্রী তো না, তাই সে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে সারাদিন বসে থাকে। বাড়িতে বসে সে প্রত্যেকদিন কিছু না কিছু আবদার করত এবং বিবেককে সেটা আনতে হতো। এভাবেই দিন কাটে। বিবেকের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তাকে বাইরে থেকেও ধার দেনা করে রিয়ার ইচ্ছে পূরণ করতে হচ্ছিল। ডেলিভারির পর রিয়া বিবেককে একটি নতুন ফ্ল্যাট কেনার জন্য চাপ দিতে থাকে। বিবেক যখন তার অবস্থার কথা বলে যে সে এখন ফ্ল্যাট কিনতে পারবে না, সে কথা শুনে রিয়া ভীষণ পরিমাণে রেগে যায় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে। এই শোনো, তোমার মতো কিপটে মানুষের সঙ্গে বিয়ে করে সংসার করাটাই আমার উচিত হয়নি। প্রত্যেকটা জিনিসের জন্য তোমার সঙ্গে আমাকে অশান্তি করতে হয়। আচ্ছা, কোন জিনিসটা তুমি আমাকে সহজে এনে দিয়েছো বলো তো? তোমার মতো মানুষের সঙ্গে থাকার থেকে না থাকা অনেক ভালো। আমি বাবুকে নিয়ে আজকেই চলে যাব, তারপর ওকে দেখার জন্য তোমার চোখ থেকে রক্ত বেরিয়ে গেলেও না আমি এখানে ফিরবো না। বিবেক রিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিয়া তার কথা শোনে না এবং বাড়ি ছেড়ে চলে যায়। এদিকে রিয়া কোর্টে বিবেকের নামে কেস করে এবং 1 কোটি টাকা দাবি করে, যার ফলে চারিদিকে বিবেকের অনেক বদনামি হয় এবং তাকে অফিস থেকেও বের করে দেওয়া হয়। কোর্টের সমস্ত প্রমাণ রিয়ার পক্ষে থাকে। এইসব ব্যাপারে কোর্ট সবসময় মেয়েদেরকে অগ্রাধিকার দেয়।
জজ তার ফাইল অর্ডার করে দেওয়ার সময় সেখানে বিবেকের বাড়ির আয়া শান্তি দেবী সেখানে গিয়ে উপস্থিত হন আর বলেন, জজ সাহেব, আপনি দয়া করে আপনার ফাইনাল রায় দেওয়ার আগে আমার কথাটা শুনুন। আমি বাবুর বাড়িতে আজ 6 মাস ধরে কাজ করছি। ম্যাডাম বাড়িতে কোনো কাজকর্ম করেন না, এমনকি বাচ্চা দেখাশোনা পর্যন্ত করে না। তাই বাবু আমাকে ঠিক করে রেখেছিলেন, আর ম্যাডাম সারাদিন বাচ্চাকে অবহেলা করতেন। সেজন্য বাবু বাড়িতে সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছিলেন। এটা হচ্ছে তারই রেকর্ডিং। আমি এই রেকর্ডিংটা এনেছি, এটা দেখুন আপনি। এরপর জজ রেকর্ডিং চালিয়ে দেখে সেখানে রিয়া সারাক্ষণ বিবেককে ধমকাচ্ছে এবং তাকে টাকা দেওয়ার কথা বলছে। এই শোনো, তুমি যদি আমাকে টাকা না দিয়েছো না, তাহলে আমি তোমাকে কোর্টে নিয়ে যাব। সেখানে আমি এমন নাটক করব না যে তোমাকে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতেই হবে, আর সমস্ত টাকা পয়সা আমাকে দিতে হবে, বুঝলে? রিয়া বারবার এসব কথা বলছিল এবং বিবেক তার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছিল। জজ সাহেব এটা দেখার পর তার রায় বদলে দেন। তিনি বিবেককে বেকসুর খালাস করেন এবং রিয়াকে মিথ্যে অভিযোগ করার জন্য অনেক ধমক দেন। এভাবেই কেস ডিসমিস হয়ে যায়। তাদের দুজনের ডিভোর্স হয় এবং কিছুদিন পর বিবেক আবার অফিস জয়েন করে। এভাবেই বিবেক লোভী এবং অত্যাচারী বইয়ের হাত থেকে মুক্তি পায়। শতাব্দী দেবী একমাত্র ছেলে অলোক ও স্বামী ধীরেন বাবুকে নিয়ে মুকুন্দপুর নামক গ্রামে বসবাস করতেন। শতাব্দী দেবী খুব মডার্ন ও শিক্ষিত ছিলেন। সেই তুলনায় ধীরেন বাবুও শিক্ষিত চাকরিজীবী ছিলেন। তাদের একমাত্র ছেলে অলোককে পড়াশোনা করিয়ে বড় করে। এখন অলোক ব্যাংকের ম্যানেজার পোস্টে চাকরি করে। অলোকের বিয়ের জন্য শতাব্দী দেবী মেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। শতাব্দী দেবী একদিন শপিং মলে শপিং করতে যান এবং সেখানে একটি মেয়েকে টেবিলে চুপচাপ বসে থাকতে দেখেন। মেয়েটিকে দেখে তার খুব পছন্দ হয়। শতাব্দী দেবী মেয়েটির কাছে এগিয়ে যান এবং গিয়ে জিজ্ঞাসা করেন, যদি কিছু না মনে করো তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? তোমার নাম কি? আমার নাম অনামিকা। আপনি কে? আমি একজন মা। আমার ছেলের জন্য ভালো মেয়ের খোঁজ করছিলাম। তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে, তাই আর কি। একটু তোমার বাবার ফোন নাম্বারটা দেবে? অনামিকা কথা শুনে চিন্তায় পড়ে যায়। কি করবে বুঝতে না পেরে তার বাবার ফোন নাম্বারটা শেষে শতাব্দী দেবীকে দিয়ে দেয়। শতাব্দী দেবী অনামিকার সামনে দাঁড়িয়ে অনামিকার বাবা ঋষিকেশ বাবুকে ফোন লাগান। হ্যালো ঋষিকেশ বাবু, আমি শতাব্দী দেবী বলছি। আমার একমাত্র ছেলে অলোক ভারী হ্যান্ডসাম, শিক্ষিত, ব্যাংকের ম্যানেজার। আপনার মেয়েকে আমার দেখে খুব পছন্দ হয়েছে। আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের জন্য বিয়ে দিতে চাই। যদি আপনি ইচ্ছুক থাকেন তাহলে কালকে আপনাদের বাড়িতে গিয়ে কথাবার্তা পাকা করে নেব। শতাব্দী দেবীর কথা শুনে অনামিকা চুপ করে যায়। তারপর কিছু জিজ্ঞাসা না করেই সেখান থেকে বেরিয়ে যায়। পরের দিন বিকেলে শতাব্দী দেবীর ছেলে অলোক ও স্বামী ধীরেন বাবুকে নিয়ে অনামিকার বাড়িতে যায়। সেখানে অলোকও অনামিকাকে পছন্দ করে এবং ঋষিকেশ বাবুরও অলোককে দেখে খুবই পছন্দ হয়। তাই কথাবার্তা পাকা হয়ে যায়। সামনের মাসেই অলোক আর অনামিকার বিয়ে। তারপর সব লোকজন যে যার বাড়ি ফিরে আসে। ঋষিকেশ বাবু অনামিকাকে জিজ্ঞাসা করেন, কিরে মা অনামিকা, তোকে কেমন যেন চুপচাপ লাগছে? মন খারাপ করছে? ছেলে তো বেশ ভালোই, আর ফ্যামিলিও ভালো। তুই কিন্তু খুব সুখী হবি, এ নিয়ে চিন্তা করিস না। তোর পছন্দ হয়েছে তো? আমার তো খুব পছন্দ। এইরকম সম্বন্ধ হাতছাড়া না করাই ভালো। অনামিকা বাবার কথায় চুপ করে থাকে আর তার চোখ ছলছল করে। মাথা নেড়ে হ্যাঁ বলে দেয়, কিন্তু মনে মনে অনামিকা রাজকে ভালোবাসে, সে কথা তার বাবাকে বলতে পারে না। বাবার কথায় সে বিয়েতে রাজি হয়ে যায়। অন্যদিকে রাজ অনামিকাকে বিয়ে করতে চায় না, শুধুমাত্র টাইম পাস করত। রাজ খুব একটা সুবিধার ছেলে ছিল না, অনামিকা সেটা বুঝতে পারে। অনামিকা রাজকে বিয়ের কথা বললেও রাজ রাজি হয়নি। তাই 7-5 ভেবেই বাবার কথাতে সে রাজি হয়ে যায়। এরপর বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে আসে। শাশুড়ি বরণ করেন আর বলেন, তুমি আমার বৌমা নয়, আজ থেকে তুমি আমার বাড়ির লক্ষ্মী, আমার মেয়ে। আমরা দুজনে শাশুড়ি বৌমা নয়, বন্ধুর মতো থাকবো। এসো, ঘরে ঢুকে এসো অনামিকা। আজ থেকে এই বাড়ি তোমার। তোমার যেমন খুশি তুমি তেমনই থাকবে। ঠিক আছে মা, আমিও চাই আমার একটা এরকমই শাশুড়ি হোক, যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। কারণ ছোট থেকে আমি মাকে চিনি, সেটা আমি জানি না, মায়ের আদর পাইনি। তাই আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি। আসলে অনামিকার মা খুব ছোটবেলাতেই মারা যান, তাই অনামিকা মায়ের আদর যত্ন কিছুই পায়নি। বাবাই অনামিকাকে মানুষ করে বড় করেছেন, সেজন্য শাশুড়িকে পেয়ে অনামিকাও খুব খুশি ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অনামিকা দেখে সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। ডাইনিং টেবিলের কাছে আসলে শতাব্দী দেবী বলেন, থাক অনামিকা, অত তাড়াহুড়ো করার কিছু নেই। এটা তোমার নিজের বাড়ি, তুমি যখন খুশি উঠবে, যখন খুশি খাবে।
কেউ কিছু মনে করবে না। এসো বসো, আমাদের সঙ্গে ব্রেকফাস্টটা করো। না মা, আসলে নতুন জায়গা তো, আমার রাতে ঘুম হয়নি, তাই সকালের দিকটা একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। কাল থেকে আর হবে না। আমি বললাম না ওইসব কিছু নিয়ে চিন্তা করতে হবে না। এটা তোমার নিজের বাড়ি, তোমার নিজের মতো করেই তুমি থাকবে। আমি চাই তুমি স্বাধীনভাবে এখানে থাকো, তোমাকে বৌমা হিসেবে নয়, আমার নিজের মেয়ের মতো করে তোমাকে আমি দেখতে চাই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর শুরু হয় অনামিকার টেনশন। অনামিকার ফোনে বারবার তার বয়ফ্রেন্ড রাজ ফোন করে। বয়ফ্রেন্ডকে ভুলে স্বামী ও শাশুড়িকে নিয়ে খুবই সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। ঠিক সেই সময় রাজ অনামিকাকে বারবার ব্ল্যাকমেইল করতে থাকে। টেনশনে অনামিকার মুখটা কেমন শুকিয়ে যায়। তাই দেখে স্বামী অলোক বলে, অনামিকা, তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? দেখছি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, দিনকে দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে তুমি। কই না তো, আমি তো ঠিক আছি, আমার কিছু মনে হচ্ছে না। অলোক ঠিকই বলেছে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, এটা আমি লক্ষ্য করছি। এই কিছুদিন হলো তুমি যেন কি একটা চিন্তায় আছো, তাই হয়তো শুকিয়ে যাচ্ছ। কেন, তোমার কি এখানে খাবার দাবার ভালো লাগছে না, নাকি বাবার কথা খুব মনে পড়ছে? না মা, তা কেন, আমি তো দিব্যি আছি, আমার তো কোনোই অসুবিধা হচ্ছে না। আর আপনারা আমাকে যা ভালোবাসা দিচ্ছেন তাতে আমি আমার বাবাকে ভুলেই গেছি। আমি খুব ভালো আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এভাবেই কথা বলতে বলতে অনামিকার ফোনে ফোন আসে। আমি একটু আসছি মা, আমার ফোন আসছে। এই বলে অনামিকা ফোনটা নিয়ে ঘরে ঢুকে যায়। হ্যালো, আমি কতবার বলেছি তোমাকে রাজ যে তুমি আমাকে এভাবে ফোন করবে না। এখন আমি বিবাহিতা, তুমি যদি আমাকে এভাবে বারবার ফোন করতে থাকো তাহলে আমার শ্বশুরবাড়ির লোকের মনে সন্দেহ জাগবে। সন্দেহ জাগবে তো আমার বয়ে গেছে। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে 100 বার কথা বলবো। অনেকদিন হয়ে গেল তোমাকে দেখিনি, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। একবার দেখা করা যাবে তোমার সঙ্গে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার স্বামী আছে, শাশুড়ি আছে, আমি তোমার সঙ্গে দেখা করতে যাব? কোনোদিনও নয়, তুমি আমাকে ভুলে যাও। যেটা হবার আগেই হয়ে গেছে। আমি এখন অলোকের স্ত্রী, তোমাকে আমি অনেক আগেই ভুলে গেছি। তুমি আমাকে ভুলে যেতে পারো, আমি কিন্তু তোমাকে ভুলিনি। তোমার যত ছবি ভিডিও সব আমার কাছে যত্ন করে রাখা আছে। তুমি যদি আমার সঙ্গে দেখা না করো তাহলে আমি কি করব তুমি ভালো করেই জানো। দেখো রাজ, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম। আমি জানতাম না যে তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল করবে। তুমি আমার সঙ্গে কেন এরকম করছো? ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তুমি যদি না দেখা করো তোমার আমি কি করতে পারি ভাবতেও পারবে না। আচ্ছা ঠিক আছে, দেখছি, আমি চেষ্টা করব তোমার সাথে দেখা করার। কিন্তু তুমি আমাকে বারবার এভাবে ফোন করবে না। সময় মতো আমি তোমাকে ফোন করে নেব। এই বলে ফোনটা রেখে দিয়ে অনামিকা ঘরে বসে বসে কাঁদতে থাকে। শতাব্দী দেবী পাশ থেকে অনামিকার সব কথা শুনে নেয় এবং অনামিকার ঘরে ঢুকে বলেন, অনামিকা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি তোমার সব কথা শুনে নিয়েছি, কিন্তু তুমি কি লুকাচ্ছ আমার থেকে? আমি সব জানি। মা, আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় ভুল করেছি। তবে সেটা আমার অতীত ছিল। এখন তো আমি আপনার ছেলেকেই ভালোবাসি, আমি ওকেই বিয়ে করেছি। বাবার কথাতে আমি অলোককে চোখ বন্ধ করে বিয়ে করে নিয়েছি। মা, রাজ আমার অতীত, আমি সেসব অনেক আগেই ভুলে গেছি। আর আমাকে ও ব্ল্যাকমেল করছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। তুমি শুধু চুপচাপ দেখো আমি কি করতে পারি। মা, এ আপনি কি বলছেন? আপনি কি করবেন? আমি কি করতে পারি তুমি চুপচাপ দেখে যাও। আমার কলেজ লাইফে আমি এরকম আচ্ছা শয়তানকে জব্দ করে দিয়েছি। আমার নাম শতাব্দী। আমি কি করতে পারি তুমি শুধু দেখো। তুমি এখন আমাকে রাজের মোবাইল নাম্বারটা দাও। এই বলে অনামিকার কাছ থেকে রাজের নাম্বারটা নিয়ে রাজকে অনামিকার সামনেই ফোন লাগায়। হ্যালো, যদি ভুল না করে থাকি তুমি কি রাজ বলছো? হ্যাঁ, আমি রাজ বলছি। আপনি কে বলছেন? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মাম্পি বলছি। এফবিতে তোমার ছবি দেখে খুব ভালো লাগলো, তাই নাম্বারটা এফবি থেকেই নিলাম। আর তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে লাগলো, তাই ফোনটা করলাম। ও জাস্ট এ মিনিট। অরুণ আঙ্কেল, আজকে আমার 50 লাখ টাকা চেকটা হয়ে যাবে তো? ড্যাডি লন্ডন থেকে আসার আগেই যেন ক্লিয়ার হয়ে যায়। ও হ্যাঁ রাজ, কি যেন বলছিলাম আমি? তোমার গলাটা খুবই মিষ্টি, দেখতেও নিশ্চয়ই খুব সুন্দর। এইভাবে ফোনে না কথা বলে আমরা যদি সামনাসামনি দেখা করতাম তাহলে ভালো হতো। ওকে, একদিন দেখা হবে, তবে আমার ড্যাডি না আসলে আমি পারবো না। অফিসের প্রচুর কাজ, আমরা পরে একদিন দেখা করব। এই বলে শতাব্দী দেবী ফোনটা রেখে দেন। এইভাবেই কয়েকদিন চলতে থাকে। এরপর একদিন রাজ শতাব্দী দেবীকে ফোন করে। হ্যালো ডার্লিং, আমরা তো এখন দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি, এবার তো দেখা করো। আর দেখা করার জন্য তো আমি উতলা হয়ে আছি, আমি আর ওয়েট করতে পারছি না। প্লিজ তুমি একটু তাড়াতাড়ি দেখা করো। ওকে ওকে বেবি, কাল বিকালে 5:30 নাগাদ তোমার সঙ্গে দেখা করছি আমি। ও হ্যাঁ, তোমার সঙ্গে তোমার বাড়িটাও দেখে নেব। ঠিক আছে বেবি, সব থেকে ভালো হয় তুমি কালকে আমার বাড়িতে চলে আসো। আমি আমার বাড়ির অ্যাড্রেসটা তোমাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি।
ওকে বেবি, তাহলে তো খুব ভালোই হয়। এই বলে অনামিকাকে চোখ টিপে ইশারা করে। শতাব্দী দেবী অনামিকাকে সামনে রেখেই ফোনে এতক্ষণ কথা বলছিল। এরপর ফোনটা রেখে অনামিকাকে বলেন, কাল বিকালে 5টায় তুমি রাজের বাড়িতে যাবে। তারপর যা যা করতে হবে সেটা আমি তোমাকে বুঝিয়ে বলে দেব। এই বলে শতাব্দী দেবী অনামিকাকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেয় কি কি করতে হবে। সেই মতো অনামিকা পরের দিন 5টার সময় রাজের বাড়িতে হঠাৎই গিয়ে পৌঁছায়। রাজ অনামিকাকে দেখে অবাক হয়ে যায়। অনামিকা, তুমি এখন এখানে কি করছো? এখন তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও, আমার একটা গার্লফ্রেন্ড আসবে, তোমাকে দেখলে অসুবিধা হয়ে যাবে। তুমি চলে যাও বলছি। তুমি আমাকে দেখার জন্য ছটফট করছিলে, আর আমি তোমার বাড়িতে এলাম আমাকে তাড়িয়ে দিচ্ছ। আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু তার আগে আমার একটা কথা শুনতে হবে তোমাকে। কি কথা? তাড়াতাড়ি চটপট বলো, দয়া করে এখান থেকে তাড়াতাড়ি যাও। তোমার ফোনে আমার যা যা ফটো ভিডিও আছে আমার সামনে ডিলিট করো, তবেই আমি এখান থেকে যাব, না হলে আমি এই বসে রইলাম। এই নাও, তোমার সামনে দাঁড়িয়ে তোমার সব ভিডিও ডিলিট করে দিচ্ছি। এবার তো তুমি এখান থেকে যাও। এরপর অনামিকা সেখান থেকে চলে আসে। তারপর 6টা বাজে, 7টা বাজে, মাম্পির আর দেখা নেই। রাজ ছটফট করতে থাকে। তারপর মাম্পি মানে শতাব্দী দেবীর ফোনে ফোন লাগায়। ফোন কন্টিনিউ সুইচ অফ আসে। তার আগে শতাব্দী দেবী ফোনের সিম খুলে ফেলে দেয় এবং অন্য সিম লাগায়। এদিকে রাজের মাথায় হাত, মাম্পিরও কোনো খোঁজ খবর নেই। আর অনামিকার যত ফটো ভিডিও সব ডিলিট হয়ে গেছে, তাকে আর ব্ল্যাকমেল করার মতো কিছু নেই। তারপর অনামিকা ও শতাব্দী দেবী বাড়িতে খুবই হাসাহাসি করছে রাজের কথা নিয়ে। তখন অলোক এসে জিজ্ঞাসা করে, বাহ, শাশুড়ি বৌমাতে তো আজকাল খুব জমে গেছে। কি ব্যাপার, এত হাসি এত আনন্দ কিসের জন্য? আমাকে একটু শোনাও। এটা শাশুড়ি বৌমার সিক্রেট ব্যাপার, এসব কথা তোকে শুনতে নেই বাবা। ঠিক বলেছেন মা, এটা আমাদের সিক্রেট ব্যাপার, তোমাকে শুনতে নেই, তাই না মা? আই লাভ ইউ মা। আই লাভ ইউ সো মাচ, আমার সোনা সোনা বৌমা। এরপর থেকে তারা সুখে শান্তিতে আনন্দের সঙ্গে জীবন কাটাতে থাকে। এরকম শাশুড়ি বৌমা আজকালকার যুগে খুব কমই দেখা যায়। এ হলো আজকালের মডার্ন শাশুড়ি মা।